গুড আফটারনুন সবাইকে। কেমন আছি আমরা সবাই? নিশ্চয়ই ভালো আছি, সুস্থ আছি। এর আগের ক্লাসে আমরা দুটো সমাস নিয়ে আলোচনা করেছিলাম, একটা হলো উপমান কর্মধারয় সমাস, একটা হলো উপমিত কর্মধারয় সমাস। আজকে আমরা কথা বলবো রূপক কর্মধারয় সমাস নিয়ে। ঠিক আছে? আর রূপক কর্মধারয় সমাস বেশ সহজ এবং সরল, তোমরা আশা করি খুব তাড়াতাড়ি বুঝে যাবে। তো আমরা চলে যাই রূপক কর্মধারয় সমাস কাকে বলে। আমরা বোর্ডে লিখেছি, দেখো, একটা অদৃশ্যমান বস্তুর সাথে দৃশ্যমান বস্তুর যে তুলনা করা হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। এটা সহজ করে দেয়া, বইয়ে দেয়া আছে এভাবে যে উপমেয় উপমানের অভিন্ন কল্পনা করে যে সমাস হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। হ্যাঁ, এটা সহজ ভার্সন। এটা যে একটা অদৃশ্যমান বস্তুর সাথে দৃশ্যমান বস্তু যে তুলনা করা হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। রূপক কর্মধারয় সমাসের আমরা যখন ব্যাস বাক্য করব তখন মাঝখানে আমাদের অবশ্যই রূপ শব্দটি বসাতে হবে। হ্যাঁ, যেমন ধরো মন মাঝি, এটা রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। এটাকে আমরা যখন ব্যাস বাক্যে নিয়ে যাব তখন আমরা লিখব মন রূপ মাঝি। ঠিক আছে? এখানে মন হলো পূর্বপদ এবং মাঝি হলো পরপদ। এখানে দেখো লেখা আছে যে ব্যাস বাক্যের শুরুতে এমন কিছু শব্দ থাকবে, শুরুতে বলতে আমরা পূর্বপদকে এখানে বোঝাচ্ছি। ব্যাস বাক্যের শুরুতে এমন কিছু শব্দ থাকে যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব বা অনুমান করা যায়। যেমন মন রূপ মাঝি, মনটাকে আমরা দেখতেও পাই না, ছুতেও পারি না, কিন্তু আমরা এটা অনুভব করতে পারি। তারপরে ধরো বিষাদ সিন্ধু, আমরা বোর্ডে লিখি, বিষাদ সিন্ধুকে যদি আমরা রূপক কর্মধারয় সমাসে নিয়ে আসি তাহলে সেটিকে আমরা কি করে ব্যাস বাক্যে নিয়ে আসব। আমাদের ধরো দেয়া আছে বিষাদ সিন্ধু, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? বিষাদ রূপ সিন্ধু। কেমন? প্রথমে হচ্ছে এই বিষাদটাকে আমরা ছুতে পারি না, আমরা স্পর্শ করতে পারি না, আমরা ধরতে পারি না, কিন্তু এই বিষাদটাকে অনুভব করা যায়। হ্যাঁ, এবং বিষাদের সঙ্গে সিন্ধুর একটা তুলনা করা হচ্ছে। ঠিক আছে? সিন্ধু যেমন অনেক বিশাল, তেমনি বিষাদ যে আমাদের যে মনের দুঃখ কষ্ট সেটাকে তুলনা করা হচ্ছে কিসের সাথে? সিন্ধুর সাথে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, তারপরে ধরো দেয়া আছে আমাদের প্রাণ পাখি, আমরা এটা কিভাবে লিখবো? প্রাণ রূপ পাখি। এই প্রাণটাকেও আমরা ধরতে পারি না, ছুতে পারি না, কিন্তু প্রাণকে আমরা বা জীবনকে আমরা কিন্তু অনুভব করতে পারি। হ্যাঁ, তাই এটা হচ্ছে কি প্রাণ রূপ পাখি রূপক কর্মধারয় সমাস। আরেকটা বিষয় যে এই ধরনের সমাসগুলো বা এই ধরনের পদগুলো আমরা বিভিন্ন গানে ব্যবহার হতে দেখি, তারপরে গল্পে ব্যবহার হতে থাকে, বেশ সাহিত্যিক শব্দ এগুলো। হ্যাঁ, বিষাদ সিন্ধু, প্রাণ পাখি, শোকানল, ভব নদী। ভব নদী যদি আমরা লিখি ভবরূপ নদী। হ্যাঁ, তারপরে ধরো ক্রোধানল, ক্রোধ রূপ অনল, এগুলো হচ্ছে সব রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। তোমাদের যখন অনেকগুলো সমাস থাকবে তুমি দেখলেই বুঝতে পারবে। এখানে বইয়ে যেমন দেয়া আছে জীবন তরী, জীবন রূপ তরী, তারপরে মায়া ডোর, মায়া রূপ ডোর, তারপরে দেয়া আছে প্রেম ডোর, প্রেম রূপ ডোর। তুমি দেখবে এই ধরনের ওয়ার্ড গুলো কিন্তু আমরা গানে, কবিতায়, গল্পে, নাটকে বেশ ব্যবহার হতে দেখি। তারপরে ধরো স্নেহ নীর, স্নেহ রূপ নীর, তারপরে জীবন স্রোত, জীবন রূপ স্রোত, তারপরে ধরো শোক সিন্ধু, শোক রূপ সিন্ধু। সবগুলো ভাঙানো বা ব্যাস বাক্য করার নিয়ম কিন্তু একই রকম, মাঝখানে তোমাকে রূপটা দিতে হবে এবং তোমার পূর্বপদটা এমন হবে যেটা ছোঁয়া যাবে না, ধরা যাবে না, এটাকে অনুভব বা অনুমান করা যাবে। এই হলো রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। এই ধরনের ওয়ার্ড গুলোই আমাদের পরীক্ষায় আসে। আমি যেগুলো বললাম আরেকবার বলছি, বইয়েও তোমাদের দেয়া আছে বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, মন মাঝি, মন রূপ মাঝি,
তারপরে দেখো শোকানল, শোক রূপ অনল। তারপরে প্রাণ পাখি, প্রাণ রূপ পাখি। তারপরে ভব নদী, ভব রূপ নদী। তারপরে ক্রোধানল, ক্রোধ রূপ অনল। জীবন তরী, জীবন রূপ তরী, বা জীবন প্রদীপও থাকে, জীবন রূপ প্রদীপ। তারপরে হচ্ছে ভবসাগর, ভবরূপ সাগর। প্রেম ডোর, প্রেম রূপ ডোর। তারপরে জীবন স্রোত, জীবন রূপ স্রোত। তারপরে ধরো শোক সিন্ধু, শোক রূপ সিন্ধু। এগুলো হচ্ছে রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। কেমন, খুব ছোট করেই বললাম। আমাদের মোটামুটি কর্মধারয় সমাস শেষ। আমরা কর্মধারয় সমাসে শিখেছিলাম সাধারণ যে কর্মধারয় সমাস সেটা ভাঙানো শিখেছি। তারপরে যেটা যে দ্বারা ভাঙানো হয়, বা যে, সে, যিনি, তিনি, যেমন তেমন, এইসব দিয়ে আমরা ভাঙাই। তারপরে মধ্যপদলোপী কর্মধারয় সমাস আমরা শিখেছি, যেটার মাঝখানের পদটা লোপ পেয়ে যায়, যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। চিহ্নিত কথাটা এখানে উঠে যাবে, যেহেতু এটা মধ্যপদ, তাই মধ্যপদ লোপ পাওয়ার কারণে এইটার নাম হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমরা শিখেছি উপমান কর্মধারয় সমাস। উপমান যেমন ধরো অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা। তারপরে আমরা শিখেছি উপমিত কর্মধারয় সমাস, যেটা হচ্ছে যেমন ধরো পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়। ঠিক আছে, উপমানে যেটা হবে সেখানে সরাসরি গুণটার উল্লেখ থাকবে, আর উপমিততে যেটা থাকবে সেখানে গুণের উল্লেখ থাকবে না, তবে গুণটা যে আছে সেটা বুঝে নিতে হবে, এবং এখানে দুটোই বিশেষ্য থাকবে। কেমন, আর রূপকে তো আমাদের পূর্বপদটা এমন হবে যেটা অদৃশ্যমান, পরপদটা দৃশ্যমান, এবং এই দুটোর মধ্যে তুলনা হবে, এবং ব্যাস বাক্যে আমরা রূপ শব্দটি ব্যবহার করব। এই হলো কর্মধারয় সমাস। তো এই অবধি আমরা যে কয়েকটা শিখলাম, সমাস শিখলাম, আজকে একটু আমরা সেগুলো রিভাইজ দিব। রিভাইজ দিয়ে দেখবো যে আমাদের কতটুকু সেগুলো মনে আছে। ঠিক আছে, তারপরে আমাদের যে বাকি দুটো সমাস থাকবে, আমরা নেক্সট ক্লাসে সেই বাকি দুটো সমাস নিয়ে কথা বলবো। আমাদের বাকি থাকছে অব্যয়ীভাব সমাস এবং বহুব্রীহি সমাস। তো আমরা এই অবধি যেগুলো শিখেছি সেটার ভিত্তিতে আমরা বোর্ডের কিছু প্রশ্ন সলভ করব। আমরা শিখেছি হচ্ছে দ্বন্দ্ব সমাস, লিখে দিচ্ছি এখানে, দ্বন্দ্ব শিখেছি, আমরা দ্বিগু শিখেছি, আমরা তৎপুরুষ শিখেছি, আমরা কর্মধারয় শিখেছি। 1 2 3 4 আমরা মোট 4টা সমাস শিখেছি। হ্যাঁ, আমাদের পরীক্ষায় দেয়া থাকবে, ধরো দেয়া থাকবে হচ্ছে 8টি পদ বা সমাস, যেগুলোকে আমাদের কি করতে হবে, যেগুলো থেকে আমাকে 5টি পদের সমাস করতে হবে। ঠিক আছে, এখন আমার দেখো, আমি যদি অব্যয়ীভাব বা বহুব্রীহি নাও শিখে থাকি, বা আমার যদি মাথায় নাও ঢুকে থাকে, তাহলে আমি এই 4টা থেকে কমন পেতে পারি কিনা সেটা আজকে আমরা একটু পরীক্ষা করে দেখব। ঠিক আছে, যে এই 4টা শিখেও আমরা পারি কিনা। এখন দেখো, যেটা ঢাকা বোর্ড 2019 সালে যেগুলো এসেছিল, আমি একটু সেগুলো লিখে ফেলি। চিরসুখী, পলান্ন, বিশালাক্ষী, দেশান্তর, সাত সতেরো, যথাবিধি, তারপরে আছে আমাদের সপ্তর্ষি, তারপরে আছে মুখচন্দ্র। কেমন, 1 2 3 4 5 6 7 8, এই 8টার মধ্যে আমাকে 5টা
অ্যান্সার করতে হবে। এর মধ্যে আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিই যে আমি কোনটা এখান থেকে কমন পেতে পারি। দেখো, চিরসুখী, পলান্ন, ৭১৩, সপ্তর্ষি এবং মুখচন্দ্র, ১ ২ ৩ 4 5, এই 5টা যে আমি টিক চিহ্ন দিলাম, এই 5টা যে সমাস বা যে ব্যাস বাক্যগুলো আমরা করব সেগুলো কিন্তু আমাদের কমন এবং দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয় সমাসের মধ্যেই কিন্তু এই কয়েকটি আছে। যেমন ধরো ৭ ১৭, দুটো সংখ্যা এখানে আছে, আমরা শিখেছিলাম ৭ ৫, এটাকে আমরা ভাঙানো শিখেছিলাম ৭ ও ৫, হ্যাঁ, ও দিয়ে দ্বন্দ্ব সমাস। ঠিক একইভাবে এখানে যেহেতু ৭ ১৭ আছে, তাহলে আমি এটাকে কিভাবে ভাঙাবো? ৭ ও ১৭, ঠিক আছে, এটা কি সমাস? ও মাঝখানে থাকলে হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস। আমরা একটা পেরে গেলাম যেখানে ও দিয়ে ভাঙাতে হয় প্রথম। তারপরে দেখো সপ্তর্ষি দেয়া আছে, এটাও আমরা জানি যে প্রথমে যেহেতু একটা সংখ্যার ব্যাপার এখানে দেয়াই আছে, সংখ্যার ব্যাপার দেয়া থাকলে সেটা কি হয়ে যাবে? আমাদের দ্বিগু সমাস হয়ে যাবে। সপ্তর্ষি আমি করা শিখিয়েছিলাম তোমাদের, যেটা হলো সপ্ত ঋষির সমাহার। আমি কি লিখবো এখানে? সপ্ত ঋষির সমাহার। কি সমাস এটা? দ্বিগু সমাস, তাই না? এটা হলো দ্বিগু সমাস। সপ্তর্ষি হচ্ছে সপ্ত ঋষির সমাহার, এটা আমরা পড়েছিলাম দ্বিগু সমাসে, দুটো হয়ে গেল। তারপরে আমরা এই যে উপমান এবং উপমিত শিখলাম, এখানে দেখো মুখ চন্দ্র যেটা দেয়া আছে সেটা আমাদের উপমান বা উপমিত কর্মধারয় সমাসের একটা উদাহরণ। এখন কি করে বুঝবো? এখানে দেখো আমাদের মুখ হচ্ছে নাউন, চন্দ্র হচ্ছে নাউন, দুটো নাউন যেখানে আছে এবং মুখটাকে অবশ্যই তুলনা করা হচ্ছে এবং যেখানে তুলনার ব্যাপার থাকবে সেটা কিসের সাথে? চন্দ্রের সৌন্দর্য বা চন্দ্রের গোলাকৃতির সাথে, ঠিক আছে? তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা কিন্তু উপমিত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা মুখ চন্দ্রকে কিভাবে ভাঙাবো? মুখ চন্দ্রের ন্যায়। কি সমাস এটা? উপমিত কর্মধারয় সমাস, ঠিক আছে? তাহলে আমরা কয়টা পেলাম? 1 2 3টা পেলাম। এরপরে দেখো পলান্ন, পল মানে কিন্তু হচ্ছে মাংস, অন্ন মানে তো ভাত, হ্যাঁ, তাহলে পল মিশ্রিত অন্ন, এটাকে বলা হয় পলান্ন। পল মিশ্রিত অন্ন। এখানে দেখো পলান্নর পূর্বপদ আছে, পরপদ আছে, কিন্তু এই যে মধ্যপদ সেটা কিন্তু লোপ পেয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে, তাই না? তাহলে যখন মধ্যপদটা লোপ পেয়ে যায় তখন সেটার নাম কি হয়ে যায়? মধ্যপদলোপী কর্মধারয় সমাস, ঠিক আছে? তাহলে পলান্ন কি হবে? পল মিশ্রিত অন্ন, যেহেতু মিশ্রিত কথাটা হারিয়ে যাচ্ছে বা লোপ পেয়ে যাচ্ছে, তাই এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তারপরে চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী। তুমি যেটাই ব্যাপিয়ে দিয়ে ভাঙাবে সেটা তোমাকে চোখ বন্ধ করে লিখতে হবে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তাহলে দেখো আমি কিন্তু এখান থেকে 5টা পেরেছি। প্রথম হচ্ছে চিরসুখী, যেটা হলো চিরকাল ব্যাপিয়া সুখী, দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তারপরে দেয়া আছে পলান্ন, পল মিশ্রিত অন্ন, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ৭ ১৭, ৭ ও ১৭ দ্বন্দ্ব সমাস। তারপরে সপ্তর্ষি, সপ্তঋষির সমাহার, দ্বিগু সমাস। তারপরে দেয়া আছে মুখ চন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়, এটা হলো উপমিত কর্মধারয় সমাস, ঠিক আছে? এটা আমরা ঢাকা বোর্ড 2019-এর দেখলাম, যেখানে আমরা 5টা পেয়ে গেলাম। যে কয়েকটা পারিনি সেটা অবয়ীভাব সমাস এবং বহুব্রীহি সমাসের মধ্যে পড়েছে। তারপরে আমরা দেখি ৮ ৬০, তারপরে আছে
গৃহস্থ, তপোবন, গণতন্ত্র, অনাহুত, তারপরে আছে বিমনা, নবরত্ন, অনুরণন, আটষাট, গৃহস্থ, তপোবন, গণতন্ত্র, অনাহুত, বিমনা, নবরত্ন, অনুরণন। 1 2 3 4 5 6 7 8। এর মধ্যে আমরা কোনটা কোনটা পেতে পারি? আটষাট, গৃহস্থ, তপোবন, গণতন্ত্র, নবরত্ন। 1 2 3 4 5, এখান থেকেও আমরা 5টা পাই। এটা এসেছিল তোমার কুমিল্লা 2019। এটা কুমিল্লা 2019 এসেছিল। 8 60 আমরা কি দিয়ে ভাঙাতে পারি বলতো? এটা আমরা ভাঙাবো দ্বন্দ্ব, ঠিক আছে? 8 ও 60, 8 60 জামা পরে, তার মানে কি টাইট একটা বল আছে। 8 60 মানে টাইট। 8 ও 60 কি সমাস এটা? 8 ও 60 হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। তারপরে আমরা শিখেছিলাম গৃহস্থ, যেমন আমরা শিখেছিলাম জাদুকর, জাদুকরে যে। তারপরে আমরা শিখেছিলাম পকেট মার, পকেট মারে যে। তারপরে ছেলে ধরা, ছেলে ধরে যে। একইভাবে আমরা গৃহস্থ শিখেছিলাম। গৃহস্থ কি? গৃহে থাকে যে। যে যদি পিছনে থাকে এবং কোনো ব্যক্তিকে বোঝায় তখন সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। কেমন? তাহলে এই যে পকেট মার, জাদুকর, তারপরে হচ্ছে ছেলে ধরা, গৃহস্থ, এগুলো সবগুলোই হচ্ছে উপপদ তৎপুরুষের উদাহরণ। এবং উপপদ তৎপুরুষে এই যেটা হচ্ছে পিছনে থাকে। আর যেটা আমাদের কর্মধারয় সমাস, সেটা কিন্তু যে মাঝখানে থাকে, এটা মাথায় রাখতে হবে। কর্মধারয় সমাসে যে মাঝখানে থাকে, উপপদ তৎপুরুষে যে হচ্ছে পিছনে থাকে। তারপরে হলো তপোবন, তপে নিমিত্তে বন, চতুর্থী তৎপুরুষ সমাস। আমরা এর আগেরটাতে দেখলাম চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী। যদি ব্যাপিয়া থাকে তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। আর যদি নিমিত্ত অর্থে কিছু থাকে, যেমন তপের নিমিত্তে বন, তাহলে এই নিমিত্ত কথাটা থাকলে সেটা কিন্তু চতুর্থী তৎপুরুষ সমাস হয়ে যাবে। ব্যাপিয়া অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস, আর নিমিত্ত অর্থে হলো চতুর্থী তৎপুরুষ সমাস। এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর আমরা গণতন্ত্র পারি। গণতন্ত্র হলো গণের তন্ত্র। এখানে এই যে র বিভক্তি, এই র বিভক্তিটা লোপ পেয়ে যাচ্ছে, তাই এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। র এর হলো ষষ্ঠী বিভক্তি, তাই এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। কেমন? আর আমরা এটা পারবো নবরত্ন হচ্ছে নব যে রত্ন। এই যে এখানে যে পিছনে থাকায় উপপদ, আর এখানে যে মাঝখানে থাকায় কর্মধারয়। কেমন? যে মাঝখানে থাকা এটা কর্মধারয় সমাস। তাহলে দেখো 1 2 3 4 5, এখান থেকেও কিন্তু আমরা 5টা পেরেছি, যেগুলো আমরা এর মধ্যে শিখে ফেলেছি। তাহলে 8 60 কি হবে? 8 ও 60 দ্বন্দ্ব সমাস। গৃহস্থ হলো গৃহে থাকে যে, উপপদ তৎপুরুষ সমাস। তপোবন হলো তপের নিমিত্তে বন, নিমিত্ত অর্থে চতুর্থী তৎপুরুষ সমাস। গণতন্ত্র হচ্ছে গণের তন্ত্র, এখানে র বিভক্তি লোপ পাচ্ছে, তাই এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপরে হলো নবরত্ন, নব যে রত্ন, যে মাঝখানে আছে, তাই এটা কর্মধারয় সমাস। তাহলে
তাহলে এভাবে আমাদের কি করতে হবে, আমাদের যে বোর্ডের সমাসের যে পার্টটা আছে, বোর্ডের প্রশ্নগুলো আমাদের এভাবে সলভ করতে হবে। আমি আবারও কিছু দেখাচ্ছি। সলিল সমাধি, তারপরে আছে গ্রন্থকার, আকণ্ঠ, প্রবাদ, উত্তরোত্তর, এখানেও আমাদের আছে নবরত্ন, আমাদের আছে শতাব্দী, আমাদের আছে বিষাদ সিন্ধু। দেখো লিখেছি সলিল সমাধি, গ্রন্থাকার, আকণ্ঠ, প্রবাদ, উত্তরোত্তর, নবরত্ন, বিষাদ সিন্ধু, শতাব্দী। এগুলো হচ্ছে তোমাদের বরিশাল বোর্ড 2019-এ এসেছিল। কেমন, এই সমাসগুলো বরিশাল বোর্ডে এসেছিল। এখান থেকে আমি কোনটা কোনটা পেতে পারি? সলিল সমাধি, গ্রন্থাকার, উত্তরোত্তর, নবরত্ন, বিষাদ সিন্ধু, শতাব্দী। 1 2 3 4 5 6, আমরা এখান থেকে 6টা পাবো। তার মধ্যে আমরা একদম যেগুলো কনফার্ম, যেগুলো শিখেছি ক্লাসে, সেগুলোই আমরা দেখো কয়টা কমন পাই। নবরত্ন এর আগের ক্লাসে, আগের ইয়েতেই আমরা পেয়েছি নব যে রত্ন, এটা আগের বোর্ডের প্রশ্নেই ছিল, যেটা হলো কর্মধারয় সমাস। তারপরে এখানে দেখো বিষাদ সিন্ধু, মাত্র রূপ কর্মধারয় সমাসে আমরা শিখেছি কি হবে, বিষাদ রূপ সিন্ধু কি হবে, রূপক কর্মধারয় সমাস। শতাব্দী আমরা জানি শতাব্দী কি হবে, এখানে যেহেতু প্রথমেই একটা সংখ্যার ব্যাপার থাকে এবং সমাহার দিয়ে করতে হয়, তাই এটা দ্বিগু সমাস, শত অব্দের সমাহার। যেহেতু শত এবং সমাহার আছে, তাই এটা কি সমাস, দ্বিগু সমাস। তারপরে আমরা শিখেছিলাম সলিল সমাধি। সলিল সমাধি মানে জলে পড়ে মৃত্যু, সলিলে সমাধি। এখানে লেতে যে এ বিভক্তি আছে, এই এ বিভক্তিটা লোপ পেয়ে যাচ্ছে, তাই এটা হলো সপ্তমী তৎপুরুষ সমাস। এ অতে সপ্তমী বিভক্তি হয়। তারপরে গ্রন্থকার, এটা আমরা ওই জাদুকর, পকেটমার, তারপরে হচ্ছে কি বলবো, এর আগে যেটা লিখলাম গৃহস্থ, এরকমই গ্রন্থাকার। গ্রন্থাকার হচ্ছে কি, গ্রন্থ রচনা করে যে, এখানেও যেটা আছে এবং একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই এটা উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। হ্যাঁ, উত্তরোত্তর হচ্ছে উত্তর ও উত্তর। কেমন, এটা হলো দ্বন্দ্ব সমাস। তাহলে এখান থেকে আমরা 6টা পেরেছি। আমি বলছি সলিল সমাধি হলো সলিলের সমাধি, সপ্তমী তৎপুরুষ সমাস, এ বিভক্তি এখানে লোপ পাচ্ছে। গ্রন্থাকার হলো গ্রন্থ রচনা করে যে, উপপদ তৎপুরুষ সমাস। উত্তরোত্তর হলো উত্তর ও উত্তর, এখানে ও আছে, দ্বন্দ্ব সমাস। নবরত্ন, নবজে রত্ন, কর্মধারয় সমাস। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, রূপ আছে, রূপক কর্মধারয় সমাস। শতাব্দী, শত অব্দের সমাহার, দ্বিগু সমাস।
আরেকটি বোর্ড তোমাদেরকে দেখাবো। দেখো আমরা এই পর্যন্ত যে কয়টি বোর্ড করলাম আমরা কিন্তু 6টি করে পেরেই যাচ্ছি, তাই একদম ভয় পাবে না। ভয় পেয়ে সমাস যে প্র্যাকটিস করা ছেড়ে দিবে এমনটাই নয়। যেগুলো আমরা শিখেছি ওর মধ্য থেকেই দেখো সব কমন পেয়ে যাচ্ছ। আমরা এখন লিখবো হচ্ছে যুগান্তর। আমরা লিখবো নদীমাতৃক শূন্য সামন্ত আমরা সপ্তর্ষি সহোদর অনাশ্রিত চরণ কমল। চলো এখানে লিখি চরণ কমল। এখানকার মধ্যে আমরা 1 2 3 4 5 আমরা 5টা পারবো। দেখো শূন্য সামন্ত আমরা শিখেছি দ্বন্দ্ব সমাস শূন্য ও সামন্ত। শূন্য ও সামন্ত কি হবে? দ্বন্দ্ব সমাস। আমরা এটাও দ্বন্দ্ব সমাস, তুমি আমি ও সে। এটা হলো দ্বন্দ্ব সমাস। সপ্তর্ষি আমরা তো শিখেইছি, সপ্তর্ষির সমাহার। দ্বিগু সমাস। অনাশ্রিত হলো 9 আশ্রিত। 9 যদি সামনে থাকে এটার নাম হয়ে যায় 9য় তৎপুরুষ সমাস। মাথায় রাখবেন 9 যদি সামনে থাকে এটা হয়ে যাবে 9য় তৎপুরুষ সমাস। চরণ কমল, এখানে দেখো চরণ হচ্ছে পা, কমল হলো পদ্মফুল, দুটোই নাউন এবং চরণকে পদ্মফুলের সাথে তুলনা করা হচ্ছে। চরণ কমল এটা আমরা শিখেছি চরণ কমলের ন্যায়। কোন সমাস? এটা হলো উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস। আর এটা আমরা করলাম যশোর 19। ঠিক আছে, যশোর বোর্ডের 19 সালে যেগুলো এসেছিল লেখা আছে এখানে দেখো। আমরা পেরেছি শূন্য সামন্ত, শূন্য ও সামন্ত দ্বন্দ্ব সমাস। আমরা এটাও দ্বন্দ্ব সমাস, তুমি আমি ও সে। আমি তুমি সেটা লেখা যাবে না, তুমি আমি ও সে। সপ্তর্ষি এটা আমরা এর আগের দুটোতেও পেয়েছি, সপ্তর্ষি সমাহার, দ্বিগু সমাস। তারপর অনাশ্রিত 9 আশ্রিত, এটা একটু ব্যতিক্রম, মাথায় রাখবে 9য় না বোধক যেহেতু তাই 9য় তৎপুরুষ সমাস। আর চরণ কমল হচ্ছে চরণ কমলের ন্যায়, এটা হলো উপমিত কর্মধারয় সমাস। তো এই আমি কয়েকটা বোর্ড তোমাদেরকে দেখালাম, যে সবগুলো দেখে একদম ভরকে যাবে না, সবগুলোই পারতে হবে এমনটাই নয়। তুমি যে 5টা পারবে দেখো যে এর মধ্যে তোমার সেই 5টা আছে কিনা। ঠিক আছে, 5টা পারলে বাকিগুলো কি থাকলো সেদিকে আর তাকানোর দরকার নেই। তো আমরা দেখো মোটামুটি সবগুলো বোর্ডেই কিন্তু 5টা করে পাচ্ছি। হ্যাঁ, তাই সমাস প্র্যাকটিস করো। এ পর্যন্ত যে 4টা আমরা শিখলাম সেগুলো প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আমরা অব্যয়ীভাব সমাস এটা শিখবো। তো সেই অবধি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।